নমস্কার, আমি অমিত গোস্বামী। আপনাদের সামনে এসেছি একটা বিশেষ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি চূড়ান্ত অস্থিতিশীল এবং সেখানে যে সরকার এখন বাংলাদেশ চালাচ্ছে সেটা একটি অনির্বাচিত তদারকি সরকার। কাজেই ভারতের সাথে তাদের এই মুহূর্তে যে সম্পর্ক সেটা এক কথায় বলা যায় তলানিতে, এবং পুরো বাংলাদেশ জুড়ে আজকে একটা ভারত বিরোধী প্রচার চলছে। এবং এই ভারত বিরোধী প্রচারের যে হাওয়া এবার এসে পড়েছে আসন্ন কলকাতা বইমেলায়, এবং বইমেলা নিয়ে বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে যে প্রচার আসছে এবং আসতে চলেছে তার বিরুদ্ধে কিছু কথা বলার জন্যে আমি আপনাদের সামনে এসেছি। একটা জিনিস দেখা যাচ্ছে যে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে কেউ কিন্তু ঠিক কথা বলছেন না। প্রথমেই দেখে নেওয়া যাক তারা কি বলছেন। একই সঙ্গে বলা হয়েছে বাংলাদেশ আবেদনও করেনি। আমরা যে চিঠি দেওয়ার জায়গায় নেই। আমি তো আবার বলছি, বর্তমান যে পরিস্থিতি তাতে সরকারি লেভেলে আরও বেশি করে বলতে গেলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি কোনো আমাদের কাছে সিগন্যাল না আসে, অথচ আবেদন নয়, নিয়ম আছে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর। সে কাজটি করেনি কলকাতার গিল্ড। এ নিয়ে সংবাদ সম্মেলনের আগেই গিল্ডের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করে ঢাকার জাতীয় গ্রন্থকেন্দ্র। বাংলাদেশ আবেদন করারই তো কথা না, যেটা নিয়মই না সেটা নিয়ে তো আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। দেখুন, এখানে দু রকমের কথা হচ্ছে। একটা কথা হচ্ছে বাংলাদেশ আমন্ত্রণ পাবে, আবেদন করবে না। আবার তার আগে একটা কথা আসে বারবার করে, সেটা হচ্ছে পরেই আমি দেখাবো যে বাংলাদেশ আমন্ত্রণ করার পরে তারা আবেদন করবে, অর্থাৎ দুটোই কিন্তু প্রযোজ্য। এক্ষেত্রে একটা কথা আমি খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে পাবলিশার্স গিল্ড যে কথাটা এখানে উচ্চারণ করেছে সেটা হচ্ছে যে আমরা কেন্দ্রীয় সরকারের থেকে এখন পর্যন্ত কোনো সংকেত পাইনি। এই সংকেতটার মানে খুব পরিষ্কার, সেটা হচ্ছে ভিসা। আর যে কথাটা তাদের জাতীয় গ্রন্থাগারের উচ্চপদস্থ আধিকারিক মহিলা বললেন সেটা বোধহয় ঠিক নয়। সেটা হচ্ছে শুধুমাত্র ভারত আমন্ত্রণ করবে অথচ কোনো রকম তারা আবেদন করবে না। এটা কিন্তু এর আগে কখনোই হয়নি। তারা আমন্ত্রণ তাদের করা হবে, তার আগে লিয়াজও একটা হয়, আমন্ত্রণ হবে, তারা আবেদন করবে এবং সেই অনুযায়ী হতে থাকে। এই হচ্ছে ঘটনা। কিন্তু এর পরের ঘটনাটা আরও চমকপ্রদ। শুনুন। পরিচালক বলছেন কলকাতা বইমেলার সিদ্ধান্ত এককভাবে গিল্ডই নিয়ে থাকে। কথোপকথনে গিল্ড সভাপতি অজুহাত দেখিয়েছেন বাংলাদেশে বইমেলায় কলকাতার প্রকাশকদের সুযোগ দেওয়া হয় না, সেটি আমলে নিয়ে সামনে সুযোগ তৈরি করা হবে, এমন আশ্বাসেও মন গলেনি গিল্ডের। হ্যাঁ, কথাটা সত্যি যে 28 বছর পরে কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ এই মুহূর্তে অনিশ্চিত, এবং এই অনিশ্চিত হওয়ার পেছনে কলকাতার পাবলিশার্স গিল্ড যে কথাটা বলেছেন সেই কথাটা হচ্ছে কেন্দ্রীয় সংকেত মিলছে না বলে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এই আমন্ত্রণ জানানোর গল্পটা আগে একটু জানিয়ে রাখি। প্রথম কথা, বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন যেটা কলকাতা স্থিত, তারা এদের সাথে পাবলিশার্স গিল্ডের সাথে কথা বলে এবং একটি আমন্ত্রণ পত্র তারা নেয় এবং সেই আমন্ত্রণ পত্র অনুযায়ী আবেদনটা করে। এটা ঘটনা। এই যে জায়গাটা আছে, এই জায়গায় কলকাতা ডেপুটি হাইকমিশনের এই মুহূর্তে যে প্রেস সেক্রেটারি, তিনি কে আছেন জানি না, কেননা সে ছিলেন রঞ্জন সেন। তারা কিন্তু একটা জিনিস করতেন, সেটা হচ্ছে পাবলিশার্স গিল্ডের সাথে তারা একটা লিয়াজও মেনটেন করে তারা এই আমন্ত্রণপত্র বা আবেদন, এগুলো কিন্তু খুব বড় ইস্যু নয়। বড় ইস্যু যেটা, সেটা হচ্ছে এই আবেদন করার পরে বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হতো, গত 28 বছর ধরে হচ্ছে। এটা হচ্ছে ঘটনা।
এবং এই 28 বছর ধরে যে বাংলাদেশ প্যাভিলিয়ন হচ্ছে, সেই বাংলাদেশ প্যাভিলিয়ন অন্তত প্রতিবেশী দেশ হিসেবে এখানকার মানুষের তো অনেক সেন্টিমেন্ট আছে, তারা প্রত্যেকেই যেতেন এবং তাদের সাহিত্য তারা যতটুকুই পারতেন, খুব বেশি সেই মুহূর্তে একই সাথে প্রায় অমর একুশে বইমেলাটা শুরু হয়ে যেত, সেই জন্য সবসময় ওখানকার প্রকাশকরা তাদের পূর্ণোদ্যমে আসতে পারতেন না, কিন্তু যারাও আসতেন বেশ ছোট প্রকাশকই আসতেন, তারা কিন্তু তাদের বইপত্রের ব্যবসা ভালোই করতেন, খুব খারাপ করতেন না। কিন্তু এবার সে জায়গায় একটা বাধা এসে দাঁড়িয়েছে। সেই বাধা এসে দাঁড়িয়েছে যে কথাটা কেন্দ্রীয় সংকেতের কথা ত্রিদীপদা বলেছেন, সেইটা হচ্ছে অন্য কিছুই নয়, সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের এই মুহূর্তে ভিসা প্রদান বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের 5ই আগস্টের আগেই যাদের ভিসা ইস্যু হয়েছিল, সেই ভিসার ইস্যু বড় জোর ডিসেম্বর মাস অবধি, কি জানুয়ারির 4-5 তারিখ অবধি হলেও হতে পারে। তারপরে কিন্তু ভিসা প্রায় কারণ নেই, এবং একটি বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশকে বাংলাদেশের নাগরিকদের ভারত ভিসা ইস্যু করছে, সেটা শুধুমাত্র মেডিকেল ভিসার ক্ষেত্রে। এবার আমরা ধরা গেল পাবলিশার্স গিল্ড আমন্ত্রণপত্র পাঠালো, ওরাও আবেদন করলো, এবার যারা আসবেন তাদের ভিসার দায়িত্ব কিন্তু পড়ে যায় পাবলিশার্স গিল্ডের ওপরে। তাহলে এই ভিসার দায়িত্বটা কে নেবে? এইটা একটা ফ্যাক্টর। তারপরে শুনি, তারপরে তারা যাক যেটা বলছেন সেটা আমাদের শোনা যাক। গিল্ডের যিনি সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, আমি তাকে মেসেজ করেছিলাম, তখন টেলিফোনে আমাদের কথা হয়। তখন আমি যখন বলেছি যে আমরা এখনো আমন্ত্রণপত্র পাইনি, উনি প্রথমেই আমাকে বলেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার বাংলাদেশকে এই মেলায় অংশগ্রহণ করতে দেব না, কারণ আপনারা এসে, আপনাদের প্রকাশকরা এসে এখানে প্রচুর বই বিক্রি করেন, অনেক পাঠক তৈরি হয়ে গেছে। জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম যে কথাটা বললেন সেটা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে কলকাতা বইমেলা পরিচালনা করেন পাবলিশার্স গিল্ড, কিন্তু পাবলিশার্স গিল্ডেরও বেশ কিছু প্রতিবন্ধকতা আছে বিভিন্ন ক্ষেত্রে, আমন্ত্রণের ক্ষেত্রে, বিশেষত যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হয় অন্য কোনো দেশে, সেই দেশকে আমন্ত্রণ করা এবং সেই দেশ সম্পর্কে এই দেশে অর্থাৎ ভারতে এক কথায় বলা যায় বিরুদ্ধাচার যদি দানা বাঁধে, সেক্ষেত্রে সিকিউরিটির একটা সমস্যা হতে পারে। সেই জায়গাগুলো মাথায় রেখে ভিসার সমস্যা, সিকিউরিটির সমস্যা, এই দুটো সমস্যা কিন্তু ভীষণভাবে থাকবেই কলকাতা বইমেলা, এবং থাকার কথা। সিকিউরিটি না হয় আমাদের রাজ্য সরকার ম্যানেজ করে দিল, কিন্তু একটা জিনিস ভাবুন, বইমেলা একটা প্রচুর লোকের সমাগম, সেখানে 100% সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করাটা কিন্তু খুব কঠিন। আরেকটা কথা তিনি বললেন সেটা হচ্ছে আন্তর্জাতিক বইমেলা আয়োজন করা হবে, কেননা ভারতের প্রকাশকদের একটা দুঃখ আছে, সেটা হচ্ছে ওদের অর্থাৎ বাংলাদেশের অমর একুশে গ্রন্থমেলায় ভারতের কোনো প্রকাশনার অংশগ্রহণ করা সম্ভব নয়। এইটা কিন্তু ঘটনা। আমি গত 10 বছর ধরে এই একই ব্যাপারটা দেখে এসেছি যে পশ্চিমবঙ্গের কোনো প্রকাশনা অমর একুশে গ্রন্থ মেলায় তারা কিন্তু অংশগ্রহণ করে না, করতে পারে না, তাদের অ্যালাউ করা হয় না। এইবার একটা সমস্যা হচ্ছে যতবারই তাদের এই অনুযোগটা করা হয় বা অভিযোগটা করা হয়, তখন তারা বলেন এই তো আমরা সামনের বছর একটা আন্তর্জাতিক বইমেলা করব, তখন তোমাদের নিশ্চয়ই ডাকবো। আমি গত 10 বছর ধরে এটা শুনে এসেছি, কিন্তু আজ অবধি সেটা হয়নি। এবং আজকে যে পরিবর্তিত পরিস্থিতিতে এটা হবে তার গ্যারেন্টি কে নেবে? অর্থাৎ এই যে কথাটা, এই কথাটা সর্বৈবভাবে ঠিক নয়। অর্থাৎ বারবার একই প্রতিশ্রুতি দেবেন আর সেটা পাবলিশার্স গিল্ড দিনের পর দিন মেনে নেবে, তা তো হয় না। ওনারা ওনাদের জায়গা থেকে ওনারা যেটা বলছেন যে উপর মহলের নির্দেশ তারা এখনো পায়নি। অদ্ভুত বিষয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি যদি অনুমতি না চাই বা আমি যদি তাদের কাছে জানতে না চাই, তারা কিভাবে জানাবে? এই প্রকাশক মনে করছেন গিল্ডের অনর অবস্থানের কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের 28 বছরের ধারাবাহিকতায় এবার ছেদ পড়তে যাচ্ছে। আবার বলি, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং অন্য প্রকাশের স্বত্বাধিকারী যিনি ওখানকার প্রকাশকদেরও একজন নেতা, তারা দুজনে একটা বিরাট ভুল ধারণা নিয়ে চলছেন। সেটা হচ্ছে ত্রিদীপ চট্টোপাধ্যায়
কখনো কোনো অবস্থাতে এই যুক্তি দেবেন না যে আপনাদের প্রকাশকরা এখানে এসে খুব বই বিক্রি করে, আপনাদের লেখকরা তো এখানে দারুণ ব্যবসা করে যাচ্ছে, আপনাদের প্রকাশকরা দারুণ ব্যবসা করে যাচ্ছে, সেই জন্যে আমি আপনাদের অ্যালাউ করব না। এটা অন্তত ত্রিদীপ চট্টোপাধ্যায়কে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন এই ধরনের আলগা কমেন্ট করার লোক তিনি নন। এ কথাটা সত্যি, সেটা হচ্ছে ত্রিদীপ চট্টোপাধ্যায় বারবার একটা জায়গায় আহ, অনুরোধ করেছেন, একটা জায়গায় উপযাচক হয়ে বলেছেন এখানকার প্রকাশকদের জন্যে, সেটা হচ্ছে অমর একুশে বইমেলায় ভারতীয় প্রকাশকদের অর্থাৎ মূলত বাঙালি প্রকাশকদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হোক। তখন তারা যেটা বলে সেটা হচ্ছে, আরে অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে আমাদের গ্রন্থমেলা, যেটা করে হচ্ছে বাংলা একাডেমি, তো কাজেই সেখানে তো আমরা কি করব। এখন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক যখন কথা বলছেন, ঠিক একইভাবে তার এটা তো মাথায় রাখা উচিত যে ভারতীয় প্রকাশকদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ অমর একুশে বইমেলায় কেন হবে না, কেন তার জন্য প্রত্যেকবার এই আন্তর্জাতিক বইমেলা করব, এই গল্প ফাঁদা হবে। আর কখনোই মাথায় রাখবেন না আমাদের দেশের মানুষ, আমাদের দেশের প্রকাশক, আমাদের দেশের পাঠক কখনো এত ছোট মনের নয় যে আজকে বাংলাদেশের কোন লেখক বা কোন প্রকাশক ভালো ব্যবসা করছে, এবং আরে ভালো যদি লেখে, সাদাত হোসেন ভালো লিখছেন, তার বই চলে, স্বাভাবিক, আগে ছিলেন হুমায়ুন আহমেদ, তার বই চলে, অস্বীকার করার তো কিছু নেই। আজকে যদি ভালো লেখক বাংলাদেশ থেকে এখানে এসে বই প্রকাশ করেন, তাদের বই চলবে, তাদের বই পাঠক খুঁজে নেবে, কেননা আমাদের মধ্যে এখনো বই বাণিজ্য শেষ হয়ে যায়নি। আর বইমেলায় কটা বই বিক্রি হয়? বই তো বিক্রি হয় কলেজ পেটে। তাহলে তাহলে এই যুক্তিগুলো একদম ছেঁদো যুক্তি। আরেকটা জায়গা হচ্ছে, কখনোই এটা মাথায় রাখার কোনো কারণ নেই, সেটা হচ্ছে কলকাতা বইমেলায় বাংলাদেশের লেখকদের বই দারুণ বিক্রি হয়, একেবারেই না, এটা কখনো হতে পারে না, এটা হয় না। যেমন আমাদের বই বাংলাদেশ বইমেলায় বা অমর একুশে গ্রন্থ মেলায় আমাদের বই যেটা প্রকাশ হয় বাংলাদেশের প্রকাশনা থেকে, সেটার বিক্রি বাংলাদেশের লেখকদের থেকে বেশি, এই দাবিটা অন্তত আর কেউ করুক বা না করুক আমি করব। কেননা একটা জায়গা মাথায় রাখবেন, নিজের দেশের লেখকদের সেই দেশের পাঠকরা সবচেয়ে আগে গ্রহণ করে, এর মাঝখানে কোনো রকম জল নেই। কাজেই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে, তাহলে কিন্তু সম্প্রীতির জায়গা আসবে। এবং উনি একটি ইমেল করেছেন বাংলাদেশের অংশগ্রহণের বিষয় নিয়ে, এবং তাদের যে একটা দীর্ঘদিনের প্রত্যাশা যে বাংলাদেশে তারা কোনো মেলায় অংশগ্রহণ করতে পারে না, সে বিষয়েও তাদেরকে জানানো হয়েছে যে আগামী বছর একটি আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হচ্ছে। এইগুলো কিন্তু এই সংবাদ সম্মেলনের আগে, কিন্তু তারপরেও কেন উনি এই বিষয়টাকে পাশ কাটিয়ে উনি মিথ্যাচার বা সঠিক তথ্যটি কেন মিডিয়াকে দিলেন না বা দিচ্ছেন না, এটি আসলে মূল কারণ নয়। তাদের একটি দীর্ঘদিনের ক্ষোভ আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো মেলায় তারা অংশগ্রহণ করতে পারে না। এবং আমার কাছে বারবারই যেটা মনে হয়েছে, যখনই তাদের সঙ্গে কথা বলছি, ওই প্রসঙ্গটিও ঘুরে ফিরে আসছে এখানে, এবং ওইটি আমার কাছে মনে হচ্ছে মূল কারণ। এটা গত কয়েক বছর ধরে আমাদের লেখকদের বইয়ের বিক্রি ওখানে অনেক বেড়ে গেছে, আমাদের বইয়ের চাহিদাও কিন্তু বাংলাদেশ অনেক অনেক বেড়েছে পশ্চিমবঙ্গে, যেটা আগে একতরফা ছিল যে শুধু পশ্চিমবঙ্গের লেখকদের বই আমরা বাংলাদেশের মানে আনাচে কানাচে সয়লাভ হয়ে আছে, এখনো আছে, কিন্তু আমাদের বই লেখকরা কিন্তু সেইভাবে সেখানে পরিচিত ছিল না, যেটা গত কয়েক বছর ধরে এটা অনেক গুণ বেড়ে গেছে। ক্ষমা করবেন মাজার ভাই, এবার আপনাকে সরাসরি কিছু কথা বলি। প্রথমত হচ্ছে, আপনি সুদীপ চট্টোপাধ্যায়ের যে স্টেটমেন্ট, সেটাকে আপনি বললেন মিথ্যাচার। আপনি সুদীপ চট্টোপাধ্যায়কে আমার চেয়ে ভালো চেনেন, কিন্তু তা সত্ত্বেও আপনি কোন তথ্যের ভিত্তিতে তাকে মিথ্যেচারী বললেন, এটা কিন্তু আমি এখন অবধি বুঝে উঠতে পারলাম না। আর ত্রিদীপদার সাথে আপনি মিশেছেন, আপনি বহুবার এসেছেন কলকাতায়, বহুবার আমরা আড্ডা মেরেছি, এটা তো ঘটনা। যে আর যাই হোক, আপনাদের সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি হার্দিক। আমাদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু এরকম নয় যে আপনাকে আমি মিথ্যেবাদী বলে দেবো। আমি কখনো কখনো আপনার কোনো স্টেটমেন্টকে কখনো বলতে পারি ওটা মিথ্যাচার?
বলা কি ঠিক হবে? আর দ্বিতীয় যে জায়গাটা আমি আপনাকে বারবার করে বলি, সেটা হচ্ছে কখনো কোনো অবস্থাতে বাংলাদেশের কোনো লেখকের আজকে এখানে খুব ভালো বাজার রয়েছে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। একজনের বা দুজনের হলেও হতে পারে, কিন্তু সেটা এখানকার লেখকদের তুলনায় বেশি নয়। আরেকটা কথা, সেটা হচ্ছে দেখুন, আমরা কিন্তু কখনো কোনো অবস্থাতেই হিংসুটে নই। যদি ভালো লেখেন নিশ্চয়ই তারটা বেশি বিক্রি হবে, এটা একটা কথা। দ্বিতীয় জায়গা, আপনি আরেকটা কথা চিন্তা করুন যে আজকে যে ভারত বিদ্বেষটা তৈরি হয়েছে বাংলাদেশে, সেই ভারত বিদ্বেষের যে খেসারত, সেই খেসারতটা কারা দিচ্ছে? ভারতীয়রা কিন্তু ততটা নয় যতটা দিচ্ছেন বাংলাদেশিরা। ভাবুন তো, আজকে আপনাদের দেশের আদানি বিদ্যুৎ, আদানিরা, এটা একটা বাণিজ্যিক হাউস, এরা বিদ্যুৎ সাপ্লাইটা 40 ভাগে নিয়ে এসছে, 60 ভাগ দিচ্ছে না, মানছি। অথচ আপনার দেশে যারা লোকাল বিদ্যুৎ তৈরি করছে তাদের 80% ডিজেল কিন্তু ভারত থেকে যাচ্ছে। সবচেয়ে এটা বড় কথা, আপনারা নেপালে যে জলবিদ্যুতের ওখানে আপনারা ব্যবস্থা করেছেন যে সেই বিদ্যুৎটা আপনাদের দেশে আনার জন্য, সেই জন্য আপনারা ভারত সরকারকে অনুরোধ করলেন। ভারত সরকার তাদের পাওয়ার গ্রিড, অর্থাৎ গ্রিড যদি না দিত তাহলে আসতো না। এবং অত্যন্ত স্বাভাবিকভাবে ভারত কিন্তু সেই সৌজন্য দেখিয়েছে, সে নেপাল থেকে আপনারা বিদ্যুৎ কিনবেন, সেই বিদ্যুৎ বাহিত হবে ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশনের তার দিয়ে। যে দেশ তাদের হাত বাড়িয়ে দিচ্ছে এইভাবে, সেই দেশ কখনো কোনো অবস্থাতে আপনাদের বিরুদ্ধাচরণ করছে, এটা আপনি ভাবতে পারেন? দেখুন, কোথাও একটা সমস্যা হয়েছে, এই বইমেলা নিয়ে কোথাও সমস্যা হয়েছে, সেই সমস্যা মেটানোর দায় কিন্তু আপনাদের প্রকাশকদের। এবং আমি জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালিকা মহাশয়াকে চিনি না, কাজেই আমি তাকে কমিউনিকেট করতে পারবো না বা তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতেও রাজি না। তিনি কিছু মন্তব্য করেছেন যেটা সঠিক নয়। এবং আরেকটা জায়গা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে প্রত্যেকেই পিঠ বাঁচাচ্ছেন, প্রত্যেকে গা বাঁচাচ্ছেন। এই গা বাঁচিয়ে অন্যকে দোষারোপ করা নাই বা করলেন। এইবার আপনারা দয়া করে একটা জায়গায় আসুন, সেটা হচ্ছে সংস্কৃতি কিন্তু সীমান্ত মানে না, সাহিত্য কিন্তু সীমান্ত মানে না, গান কিন্তু সীমান্ত মানে না। এটা মাথায় রাখতে হবে। কিছুদিনের জন্যে এই জিনিসটা চললেও স্থায়ী এটা হতে পারে না। আমরা কিন্তু পরস্পর সংস্কৃতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে আমরা এক আসনে বসে আছি। আর আজকে কেউ কারোর থেকে ভালো না। যেমন আপনাদের অমর একুশে বইমেলায় যে নিয়মটা আছে, সেটা হচ্ছে কোনো রকম ভারতীয়দের লেখা বই প্রদর্শিত বা বিক্রি হবে না। কোনো ভারতীয় প্রকাশক সেখানে গিয়ে বইমেলায় অংশ নিতে পারবেন না। এগুলো আর কতদিন চলবে? এগুলো বন্ধ করুন। এখন পৃথিবীটা গ্লোবাল হয়ে গেছে। আমার লেখা আমি যদি আজকে সোশ্যাল মিডিয়াতে দেই, আমার কিন্তু সবচেয়ে বেশি পাঠক বাংলাদেশে, আমি এটা স্বীকার করি। কাজেই এখান থেকে বেরিয়ে আসা যাক, একবার অন্তত বেরিয়ে আসি। মাজারুল ভাই, আপনাকে অনুরোধ, আপনি ব্যাপারটা বুঝুন, সেইভাবে আপনারা এগুন। আমি কিন্তু আপনার জাতীয় গ্রন্থ কেন্দ্রের ব্যাপারটা জানি না। আপনারা যদি অ্যাক্টিভ হন তাহলে কিন্তু সংস্কৃতি বাঁচবে, না হলে সংস্কৃতি বাঁচার কোনো সম্ভাবনা নেই। এইটুকুই বলার। নমস্কার।